আচ্ছা, এবার আমরা টাইপ ওয়াইজ সিকিউ নিয়ে আলোচনা করব। এতক্ষণ আমরা জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং এমসিকিউ নিয়ে দীর্ঘ আলোচনা করেছি, ব্যাখ্যা বিশ্লেষণ করেছি। তোমাদের যদি কোনো কোশ্চেনে সমস্যা থাকে বা প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আমাদের এই ক্লাসগুলো, যেসব লাস্ট শর্টের ক্লাসগুলো হচ্ছে, তোমরা যদি মন দিয়ে করো ইনশাল্লাহ আমরা গ্যারান্টি দিচ্ছি যে 80% প্রশ্নে তোমরা কমন পাবা। সো ক্লাসগুলো অবশ্যই মন দিয়ে করার চেষ্টা করবা, কেমন? সো আসো আমরা টাইপ ওয়াইজ সিকিউ এবার আমরা সলভ করি। প্রথমে আমরা অ্যানালাইসিস করি যে কোন জায়গাগুলো থেকে সিকিউ বেশি হচ্ছে। আসলে আমাদের কোন কোন জায়গা আছে সিকিউ দেওয়ার মতন। একটা হচ্ছে বাস্তুতন্ত্রের উপাদান, পুকুরের বাস্তুতন্ত্র, খাদ্য শিকল, খাদ্য জাল এবং পরিবেশ সংরক্ষণ। এর মধ্যে আমি যদি ইম্পর্টেন্স বলি, বাস্তুতন্ত্রের উপাদান সম্পর্কিত টপিকটা এটা হচ্ছে 2 স্টার ইম্পর্টেন্ট। পুকুরের বাস্তুতন্ত্র এটা 3 স্টার ইম্পর্টেন্ট। খাদ্য শিক্ষা, খাদ্য জাল 5 স্টার ইম্পর্টেন্ট এবং খুবই আসার মতন টপিক হচ্ছে আমাদের খাদ্য শৃঙ্খল আর খাদ্য জাল মিলার পরিবেশ সংরক্ষণ বিষয়টাও 2 স্টার মোটামুটি করে ফিরায় দেয়। সো খেয়াল করতে হবে আমাদের কোথায় এমফ্যাসিস বেশি দিতে হবে এই টপিক অনুযায়ী। প্রথমে আসো কি পয়েন্ট কী রেকআপ করবো। এখানে পুকুরের বাস্তুতন্ত্রের গঠন ছবিটা আঁকার চেষ্টা করবা এবং এখানে তোমাদের ক্ষেত্রে কি বলা হবে যে কয়েকটা প্রাণীর নাম বলা হবে, কয়েকটা প্রাণীর নাম উদ্দীপকে দিয়ে বলবে যে এই সব প্রাণী ব্যবহার করে একটা খাদ্য জল বা খাদ্য শৃঙ্খল তৈরি করো। হয়তো ঘ নাম্বারে বলবে এখানে কোনটা শক্তি অপচয় বেশি হচ্ছে বা কম হচ্ছে। এবং আরেকটা কোশ্চেন করতে পারে, সেটা হচ্ছে ধরো ওইখান থেকে যে কোনো দুইটা দ্বীপ কমে গেল, তখন জীবের পরে বা পরিবেশের উপরে কেমন প্রভাব পড়বে। সো যে কোনো বাস্তুতন্ত্র থেকে যদি দুইটা জীব কমে যায় তাহলে কি জীব বৈচিত্র্য কী হবে, একটা ভারসাম্য হারায় ফেলবে না, রাইট? সো ওই কথাগুলোই আমরা এখানে সুন্দর করে ব্যাখ্যা করব। প্রথমে আমার বাস্তুতন্ত্রের উপাদান নিয়ে একটু সিকিউ দেখে আসি। কনসেপ্ট বলতে এখানে দেখো প্রশ্ন, উদ্দীপকের বি এর উপাদানগুলো ব্যাখ্যা করো। বি বাস্তুতন্ত্রের উপাদান কি কি আছে? তিনটা ভৌত, এখানে বি আর সি বলছে। উদ্দীপকের বি এর উপাদানগুলো ব্যাখ্যা করো। সো এখানে আমাদের বি বলতে এখানে বোঝানো হচ্ছে জড় উপাদান, কারণ এখানে জড়, ভৌত আর জীব উপাদান আমাদের তিনটা উপাদান ছিল না? তিনটা ছিল। প্রথমটা হচ্ছে বি জড় উপাদান, এর উপাদানগুলো ব্যাখ্যা করো। জড় উপাদান সুন্দর করে ব্যাখ্যা করবা। জড়ের মধ্যে হচ্ছে জৈব নিয়ে আলোচনা করবা, জৈব জড়, আর একটা হচ্ছে অজৈব জড়, তাই না? এটা হচ্ছে গ নাম্বার। সো এখানে জড় উপাদান নিয়ে আমরা আলোচনা করতেছি। এখানে উদ্দীপকের জড় হচ্ছে বি, বাস্তুতন্ত্রের উপাদান। তো জীব উপাদানের মধ্যে কি কি আছে আমাদের? এই যে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী, বিভিন্ন উদ্ভিদ প্রাণীর যে মৃতদেহ, হিউমাস যেগুলো আছে সেটা হচ্ছে, সরি এটা হচ্ছে সিলেক্টেড জীব হচ্ছে হিউমাস বলতে যেটা বুঝি আমরা, হ্যাঁ, ইউরিয়া দেন হচ্ছে আমাদের জীবর পদার্থ, জীব দেহ, হ্যাঁ, মৃতদেহ, এইসব হচ্ছে আমাদের জীব উপাদান। আর অজৈব উপাদান হচ্ছে বিভিন্ন ধরনের রাসায়নিক মৌল, ক্যালসিয়াম, পটাশিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন, এইগুলো হচ্ছে একটা বাস্তুতন্ত্রের জড় উপাদান, তাই না? সো এগুলো একটু বিস্তারিত ব্যাখ্যা করে দিবা যে মাটি, পানি, বায়ুতে অবস্থিত খনিজ পদার্থগুলো আমাদের সব অজৈব উপাদান। আর উদ্ভিদ প্রাণীর বজ্র পদার্থ বা জীবের মৃতদেহ থেকে যেসব জড় বস্তু যোগ হয় বাস্তুতন্ত্রে সেগুলোকে বলা হয় জীব উপাদান। এগুলোকে হিউমাস বলা হয়। হিউমাসের মধ্যে আছে হচ্ছে ইউরিয়া, বিভিন্ন প্রাণীর কোষ, টিস্যু, হ্যাঁ, এইগুলোই হচ্ছে সুন্দর করে গ নম্বরে আলোচনা করতে হবে। ঘ নম্বরের জন্য আমরা দেখব কি, আমরা হচ্ছে উদ্দীপকের সি উপাদান ক্রিয়াশীল থাকায় বাস্তুতন্ত্র সচল থাকে। এখানে সি উপাদান হচ্ছে জীবজ উপাদান যদি না থাকতো তাহলে কিন্তু কি হতো, এটা অচল হয়ে যেত, কারণ জীবগুলো একটা সক্রিয় উপাদান। সো ঘ নম্বরে প্রথমে আগে লিখে নিবা যেখানে সি হচ্ছে জীবজ উপাদান। বাস্তুতন্ত্রের জীবজ উপাদান হচ্ছে একটা ক্রিয়াশীল উপাদান, এটা সক্রিয় উপাদান। এরাই তাদের কাজকর্মের মাধ্যমে পরিবেশের বিভিন্ন পরিবর্তন নিয়ে আসে। পরিবেশের জীবজ উপাদানগুলো তিন ভাগে ভাগ করা হয়। এভাবে সুন্দর করে ভাগ দেখাই দিবা। উৎপাদক দেন হচ্ছে খাদক, দেন হচ্ছে বিয়োজক। উৎপাদক, খাদক, বিয়োজক দিয়ে তোমরা কি করতে পারো, 4 মার্কের উৎপাদকের উদাহরণ দিতে পারো। খাদককে আবার ফার্স্ট, সেকেন্ড, থার্ড আর ম্যাক্সিমাম ক্লাসে ভাগ করতে পারো। বিয়োজকের মধ্যে ছত্রাক, ব্যাকটেরিয়া, এটা একটু আলোচনা করে দিলে খুব ভালো হবে, নাম্বারটা বেশি আসার সম্ভাবনা বেশি। সালোক সংশ্লেষণ হচ্ছে বাস্তুতন্ত্রের উৎপাদন প্রক্রিয়া, সুন্দর করে দেবা। উৎপাদক হচ্ছে এখানে সবুজ উদ্ভিদ। এরপরে সবুজ উদ্ভিদে যারা খায় তারা হচ্ছে প্রথম শ্রেণী খাদক, প্রথম শ্রেণীর যারা খায় তারা দ্বিতীয় শ্রেণী খাদক, এভাবে দ্বিতীয় শ্রেণীর যারা খায় তারা তৃতীয় শ্রেণী খাদক, তৃতীয় শ্রেণীর যারা খায় তারা সর্বোচ্চ লেভেলে খাদক। এইভাবে সুন্দর করে যদি ঘ নাম্বারটা ব্যাখ্যা করে দাও তাহলে কিন্তু হয়ে যাবে। মিশে যাওয়া উপাদান, এরপরে যখন মারা যাবে এই খাদকগুলা তখন কিন্তু বিয়োজক তাদের উপর কাজ করবে। বিয়োজক হিসেবে ব্যাকটেরিয়া আছে, ছত্রাক আছে, তারা কাজ করে, তারা পরিবেশে আবার তাদেরকে সরল উপাদান হিসেবে ফিরাই দেবে এবং সেই উপাদানকে আবার ব্যবহার করবে এই উৎপাদক। এভাবে সাইক্লিক্যাল ঘুরতে থাকে। এটা হচ্ছে আমাদের এই সৃজনশীলের কোশ্চেন শেষ।
এবার আসলে পুকুরের বাস্তুতন্ত্র সম্পর্কিত সিকিউ দেখে আসি। কনসেপ্ট হচ্ছে আমাদের এখানে পুকুরের বাস্তুতন্ত্রের চিত্রটা, হ্যাঁ, এই বড় করে যে চিত্রটা আছে, এই যে এখানে পুকুরের তলদেশে কাদা থাকে, এখানে কিছু গাছপালা দিয়ে দেখাই দিবা, হ্যাঁ, এখানে সূর্যের আলো, সো এখানে এই যে পানি পানি, সো এখানে এই যে বড় বড় মাছ দেখাই দিবা কিছু, হ্যাঁ, আসলে বোর্ডে ভালো ছবি হচ্ছে না, এই ছোট ছোট মাছ দেখাই দিবা, বড় মাছ ছোট মাছ। সো এইটা হচ্ছে পুকুরের বাস্তুতন্ত্রের যে ছবিটা, এই ছবিটা এখানে মাস্ট প্র্যাকটিস করতে হবে, কারণ পুকুরের বাস্তুতন্ত্র এটা ইম্পর্টেন্ট। সাথে হচ্ছে পুকুরের যে জুপ্লাঙ্কটন ফাইটোপ্লাঙ্কটন কোনগুলো, হ্যাঁ, জুপ্লাঙ্কটন ফাইটোপ্লাঙ্কটন, এইগুলো হচ্ছে আমাদের এখানের কনসেপ্ট। সো দেখো এখানে সৃজনশীল দেখি, উদ্দীপকের 2 নং শিকলটি একটি অসম্পূর্ণ খাদ্যজাল। দেখো তো এখানে 2 নং কি আছে, মৃত মাছ দিয়ে, মৃত দিয়ে শুরু হয়েছে মনে, এটা বুঝছিলাম না, যেখানে উৎপাদক থাকবে না সেটা অসম্পূর্ণ। সো এখানে মৃত মাছ বিয়োজক কেঁচো, সুন্দর করে ব্যাখ্যা করে দিবা যে এখানে যে গ নম্বরে এটা একটা অসম্পূর্ণ। এটা কেন অসম্পূর্ণ, কারণ এখানে উৎপাদক অনুপস্থিত। উৎপাদক, প্রথম কথা হবে এখানে উৎপাদক অনুপস্থিত, উৎপাদক অনুপস্থিত। তারপরে বলে দিবা যে যেখানে মৃত যে উদ্দীপক অনুযায়ী মৃত মাছকে বিয়োজক বিশ্লিষ্ট করতেছে এবং পুষ্টিদ্রব্য গ্রহণ করতেছে, আবার পুকুরের তলদেশের মাটিতে অবস্থিত কেঁচো বিয়োজক সময়ের খাদ্য রূপে গ্রহণ করে বেঁচে থাকতেছে, যা মৃতজীবী খাদ্য শিকলের সামঞ্জস্যপূর্ণ। মৃতজীবী খাদ্য শিকল একটি অসম্পূর্ণ, কারণ এখানে শিকল বাস্তুতন্ত্রের যাবতীয় মিথস্ক্রিয়া বা আন্তঃসম্পর্কের একটা অংশ তৈরি করে। মৃতজীবী খাদ্য শিকল সবসময় সম্পূর্ণ, কারণ এখানে কোনো উৎপাদক নাই। ওই কথাটাই জাস্ট একটু মাল মশলা দিয়ে বড় করে লিখতে হবে। এবার আসো ঘ নম্বরে বলছে 1 নং খাদ্য শিকলটি শক্তি প্রবাহের পিরামিডের হিসাব করে বিশ্লেষণ করো। এখানে শক্তি পিরামিডের হিসাব করে কিভাবে বোঝাই দিবা, শক্তি পিরামিডে তুমি জাস্ট এখানে ছবিটা এঁকে সুন্দর করে পিরামিডে বোঝাই দিবা। এখানে আছে প্রথমে ফাইটোপ্লাঙ্কটন, তারপরে দিবা জুপ্লাঙ্কটন, তারপরে দিবা ছোট মাছ বড় মাছ। যেমন এখানে দিবা ফাইটোপ্লাঙ্কটন, এখানে দিবা জুপ্লাঙ্কটন, এখানে দিবা হচ্ছে ছোট মাছ, আর এখানে হবে বড় মাছ। এভাবে দিয়ে সুন্দর করে ব্যাখ্যা করে দিবা যে এখানে সমতল ভূমির উপর অবস্থিত ত্রিমাত্রিক যে শীর্ষ সরু তাকে বলে পিরামিড। কোনো একটি বাস্তুতন্ত্রের ট্রফিক লেভেলের গঠন একটি পিরামিড আকার দেখানো যায়। খাদ্য শিকলের যুক্ত প্রতিটি পুষ্টি স্তরের খাদ্য সঞ্চয় স্থানান্তরের বিন্যাসটা শক্তি পিরামিড বলা হয়। এবং পিরামিডের সবচেয়ে নিচের স্তরে থাকে হচ্ছে আমাদের ট্রফিক লেভেল এর পরিমাণ সবচেয়ে বেশি থাকে, এরা হচ্ছে উৎপাদক, হ্যাঁ, ফাইটোপ্লাঙ্কটন কি উৎপাদক। এরপর ধীরে ধীরে উপরে যত জাতি থাকে তখন এদের শ্বসন এবং কার্যক্রম বৃদ্ধি থাকে, তখন শক্তির অধিক হারে পরিবেশে হারায়, এজন্য আর কি উপরের দিকে শক্তি ধীরে কমতে থাকে। এভাবেই চূড়ান্ত খাদক সর্বোচ্চ উপরে থাকে এবং উৎপাদক একদম পিরামিডের ভূমিতে থাকে। এভাবে এটা ব্যাখ্যা করতে হবে। এইসব সিকিউগুলো খুবই লেস ইম্পর্টেন্ট, আসার মতো সিকিউ তো সামনে আছে। এবার আসো দেখো, উদ্দীপকের আলোকে একটা জল বাস্তুতন্ত্রের চিহ্নিত চিত্র অঙ্কন করো। ওই যে একটু আগে বললাম, এখানে আছে কি দেওয়া আছে যে ভাসমান উদ্ভিদ, ছোট মাছ বড় মাছ, আর এখানে এস দিয়ে বলে দিচ্ছে। তাহলে এখানে আমরা একটা সুন্দর করে যে পুকুরের বাস্তুতন্ত্রের আমরা একটা যে ছবিটা আঁকলাম, এই ছবিটা আর একটু সুন্দর করে তোমরা চেষ্টা করবে। এখানে কিছু ফাইটোপ্লাঙ্কটন দিবা, এখানে কিছু ফাইটোপ্লাঙ্কটন দেখাবা, ফাইটোপ্লাঙ্কটন দেখাবা, এখানে হচ্ছে কিছু জুপ্লাঙ্কটন দেখাতে পারো, এখানে কিছু গাছগাছরা দেখাবা, এখানে সূর্যের আলো দেখাবা, এখানে ছোট ছোট চিংড়ি মাছ আঁকাবা, দিয়ে বলো প্রথম স্তরে খাদক, এটাকে বলে দ্বিতীয় স্তরে খাদক, এটাকে বলে তৃতীয় স্তরে খাদক। এভাবে একটা সুন্দর করে তোমাদের বই দেখবে একটা ছবি আছে, ছবিটা দিয়ে অ্যাড করার চেষ্টা করবা। এরপরে ঘ নম্বরে কি বলছে যে এন এর সংখ্যা কমে গেলে বাস্তুতন্ত্রের উপর কি প্রভাব পড়ে। এন মানে ছোট মাছ যদি কমতে থাকে, তাহলে বললাম না যে কোনো একটা বাস্তুতন্ত্রের যদি একটা উপাদান কমে যায় তাহলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যায়। কারণ কি, যখন ছোট মাছ কমে যাবে তখন বড় মাছের খাদ্যে ঘাটতি দেখা দিবে, তখন বড় মাছের ঘাটতি দেখা দিলে সবুজ উদ্ভিদের পরিমাণ বাড়তেই থাকবে। আর বড় মাছের যদি ছোট মাছ না থাকে, বড় মাছের খাদ্য পাইবে না, না পেলে কি হবে, আলটিমেটলি তখন বড় মাছের সংখ্যা কমতে থাকবে। এভাবে কিন্তু বাস্তুতন্ত্র পুরো ধ্বংস হয়ে যাবে। সুন্দর করে উল্লেখ করতে হবে যে ছোট মাছ যদি কমে যায় তখন বড় মাছের খাদ্য দেখা দিবে, বড় মাছের সংখ্যা কমতে থাকবে। আবার ছোটো মাছের সংখ্যা কমে গেলে ভাসমান উদ্ভিদের পরিমাণ বেড়ে যাবে। সো উদ্ভিদের যথেষ্ট পরিমাণ খাদক পুকুরে থাকবে না। যদি উৎপাদকের পরিমাণ বাড়তে থাকে আর বড় মাছের পরিমাণ কমতে থাকে, তাহলে বাস্তুতন্ত্র একদম জটিলতা দেখা দিবে, ফলে সেটা পরিবেশের জন্য হুমকি স্বরূপ। এই কথাগুলো সুন্দর করে প্যারা দিয়ে এরকম সুন্দর করে লেখার চেষ্টা করবা, তাহলে আমাদের হয়ে যাবে। সো এবার আসো, আমাদের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে খাদ্যজাল ও খাদ্য সম্পর্কিত টপিকটা। এটা 5 স্টার লেভেলের ইম্পর্টেন্ট সিকিউর জন্য এই অধ্যায়ের। কেমন স্যার, কনসেপ্ট হচ্ছে খাদ্য শৃঙ্খল, খাদ্যজাল একটা প্রাণীর নাম দিবে, চেষ্টা করবা খাদ্যজাল যদি বলা হয় চেষ্টা করবা যে ছোটো মাছ যদি দেয়, ধরো ছোটো মাছ বড় মাছ, ঈগল পাখি হাবিজাবি আছে, তখন
এখন একটা প্রাণী কিন্তু যে শুধু একটা প্রাণী গ্রহণ করে এমন না, যারা সর্বোচ্চ স্তরে খাদ্য থাকবে তারা কিন্তু একাধিক স্তরে খাবার খাইতে পারে। জাস্ট লাইক ধরো সবুজ ঘাস ইঁদুর খাচ্ছে, ইঁদুরকে সাপ খাচ্ছে, হ্যাঁ। আবার আবার হতে পারে খরগোশকে কি খাচ্ছে, বাঘ খাচ্ছে, খরগোশকে আবার মানুষ খাচ্ছে, বা হরিণকে বাঘ খাচ্ছে, বাঘ একই সাথে খরগোশ খাচ্ছে, হরিণ খাচ্ছে, ব্যাঙও খাচ্ছে। সো এইগুলোর মাধ্যমে কিন্তু আমাদের খাদ্য জাল বা খাদ্য শৃঙ্খল তৈরি হচ্ছে। এরকম বানানো শিখতে হবে। আসলে সিকিউ সলভ করতে গেলে বুঝতে পারবা। একটি বনভূমির বাস্তুতন্ত্র রয়েছে সবুজ ঘাস, খরগোশ, ময়ূর, ঘাস ফড়িং, ব্যাঙ, ইঁদুর, সাপ, হরিণ আর বাঘ। আচ্ছা, অন্য একটি ধান ক্ষেতের বাস্তুতন্ত্রে, এটা ছিল বনভূমির, আর ধান ক্ষেতের বাস্তুতন্ত্রে আছে ধান গাছ, ঘাস ফড়িং, সাপ, ব্যাঙ, ইঁদুর, পেঁচা, ঈগল। এখানে যে কটা প্রাণী দেবে তোমাকে কিন্তু সে কটা দিয়েই খাদ্য শৃঙ্খল বা খাদ্যজল বানাতে হবে। প্রথম বাস্তুতন্ত্রের বিদ্যমান জীবগুলোর সমন্বয়ে একটা খাদ্যজল বর্ণনা করো সুন্দর করে। এখন দেখো একটা খাদ্যজল আমরা বানাচ্ছি। প্রথমেই দিয়ে দেবো আমরা উৎপাদক শ্রেণী, অর্থাৎ এখানে যদি কোনো গাছগাছরা থাকে, অর্থাৎ এখানে ছিল সবুজ ঘাস। তো সবুজ ঘাসকে আমরা দিয়ে দেবো কারা খাই, ঘাস ফড়িং। সিরিয়ালি উৎপাদক প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর এভাবে যাবে, হ্যাঁ। সো ঘাস ফড়িং, ঘাস ফড়িং খাচ্ছে। ঘাস ফড়িংকে কী খাবে, ব্যাঙ। ব্যাঙকে কী খাবে, সাপ। আগে একটা সরল ছবি আঁকায় নেবো, হ্যাঁ। সাপকে কী খায়, ময়ূর। সাপকে খায় ময়ূর। এইবার দেখো তো আরও কয়েকটা প্রাণী আছে। সবুজ ঘাস, এটা কিন্তু ইঁদুরও খায়। সো ইঁদুরও খায়। সো আবার সবুজ ঘাস কিন্তু খরগোশও খায়, খরগোশও খাচ্ছে। এবং সবুজ ঘাস হরিণও খাবে। এইবার এই খরগোশ হরিণকে কিন্তু আবার বাঘ খাচ্ছে। দেখো তো সব প্রাণী ফুলফিল হয়ে গেছে না, হ্যাঁ। আমাদের ময়ূর, ঘাস ফড়িং, ব্যাঙ, সাপ, টোটাল প্রাণী ছিল আমাদের 1 2 3 4 5 6 7 8 9টা। 9টা হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9, হ্যাঁ, কমপ্লিট। এইভাবে কিন্তু আমাদের খাদ্যজাল বানাইতে হবে, এভাবে শিখতে হবে খাদ্যজাল বানানো। প্রথমে উৎপাদক দিবা, উৎপাদককে প্রথমে সিরিয়ালি প্রথম স্তরে খাদ্য খাওয়াবা, দেখবা যে ঘাস ফড়িং নিজের আইকিউ খাটাবা। ঘাস খায় কারা কারা, ঘাস ফড়িং অবশ্যই খাবে, নামের মধ্যেই আছে। ইঁদুরও খায়, তারপর হচ্ছে খরগোশও ঘাস খায়, হরিণও ঘাস খায়, তৃণভোজী, এরা সব তৃণভোজী। সো তারপরে এদেরকে কারা খাচ্ছে, খরগোশ হরিণকে খাচ্ছে বাঘ, ঘাস ফড়িংকে ব্যাঙ, ব্যাঙে খাচ্ছে সাপ, সাপকে খাচ্ছে ময়ূর, এগুলো জানি। এবার হচ্ছে ঘ নম্বরে বলছে উদ্দীপকের বাস্তুতন্ত্রের দুটিতে ঘাস ফড়িং ও ব্যাঙ ও ইঁদুর অনুপস্থিত থাকলে বাস্তুতন্ত্রের কী পরিবর্তন হবে। ওই আগের কথাগুলাই, আগের কোশ্চেনে এরকম একটা আমরা উত্তর দিয়ে আসছি। আচ্ছা, আমরা ঘ নম্বর কোশ্চেনটা একটু ব্যাখ্যা করি। ঘ নম্বরে বলছে যে উদ্দীপকের বাস্তুতন্ত্রে যদি ঘাস ফড়িংগুলো না থাকে তখন কি হবে, পরিবেশের উপাদানের সাথে পরস্পর অঙ্গীভাবে যুক্ত থাকে। সো পরিবেশ ভারসাম্য রক্ষার জন্য এইগুলোর ভিতর সম্পর্ক তৈরি হয়। পরিবেশের কেবল একটি বিশেষ প্রজাতি বিলুপ্ত হলে সেটা পরিবেশের বিপর্যয় ডেকে নিয়ে আসতে পারে। সো উদ্দীপকের বাস্তুতন্ত্র দুটিতে ঘাস ফড়িং না থাকলে পরাগায়নে বিঘ্ন ঘটবে, আর পরাগায়ন না হলে উদ্ভিদের বিলুপ্তি হবে। ফলে প্রাণী খাদ্য অভাব দেখা দিবে। খাদ্যের অভাবে উদ্দীপকের ঘাস ফড়িং, দেন ময়ূর, সাপ, এগুলা কিন্তু আস্তে আস্তে জীবন বিপন্ন হয়ে যাবে। উদ্দীপকের দ্বিতীয় বাস্তুতন্ত্রের একটা পূর্ণবয়স্ক ব্যাঙ একদিনে তার ওজনের সম পরিমাণ পোকামাকড় খেয়ে থাকে। সো ওখানে যদি আমাদের ব্যাঙের পরিমাণ কমে যায়, তাই না, ওই যে বলছে ব্যাঙ যদি না থাকে, অনুপস্থিত থাকে, তাহলে কী হবে, পোকামাকড় বেড়ে যাবে, ফসলে ক্ষতি করবে, কীটপতঙ্গ বেড়ে যাবে। তখন বাস্তুতন্ত্রের ইঁদুর যদি না থাকে তখন পেঁচা, আবার ঈগল, এই যে ইঁদুরও যদি না থাকে তখন কী হবে, পেঁচা ঈগল খাদ্য পাবে, পাবে না। যার কারণে কী হবে, প্রাকৃতিক জঞ্জাল সাপ হবে না, রোগ জীবাণুতে সয়লাভ হয়ে যাবে। সো কোনো জীবী অপ্রয়োজনীয় না। পরিবেশ থেকে কোনো প্রজাতি বিলুপ্ত হয়ে গেলে বাস্তুতন্ত্রের স্থিরতা নষ্ট হয়ে যায়। তো পরিশেষে বলা যায় যে বাস্তুতন্ত্র দুটিতে ঘাস ফড়িং, ব্যাঙ, ইঁদুর অনুপস্থিত থাকলে বাস্তুতন্ত্র দুটি অধিকাংশ প্রাণী বিলুপ্তি ঘটে যাবে। ফলে আমূল পরিবর্তন হবে এবং বাস্তুতন্ত্রের ভারসাম্য বিনষ্ট হয়ে যাবে। সো আশা করি বুঝতে পেরেছ এখানে কী বলতে চাইছে, যে আমাদের কোনোভাবে যদি এখানে ঘাস ফড়িং, ব্যাঙ, ইঁদুর না থাকে, যে কোনো বাস্তুতন্ত্রের যে কোনো একটা উপাদান যদি না থাকে, তখন কি হবে, অন্য একটা সেকেন্ডারি অভাব দেখা দিবে। যেমন ঘাস ফড়িং যদি না থাকে তখন আবার পোকামাকড় বেড়ে যাচ্ছে বা ঘাসের পরিমাণ বেড়ে যাচ্ছে। ব্যাঙ যদি না থাকে তখন আবার ওই বিভিন্ন ব্যাঙকে যেসব প্রাণীরা খায় তাদের আবার খাদ্য অভাব দেখা দিবে, তাই না। এই টাইপের কথাগুলো লিখে দেখতে হবে যে পরিবেশের এতে ভারসাম্য নষ্ট হয়ে যাবে, যার কারণে বাস্তুতন্ত্রের সমস্যা হুমকির মুখে পড়ে যাবে, এই কথাগুলো লিখতে হবে। এবার আসলে দেখো কি বলছে, আম গাছ, রোহিণী, স্বর্ণলতা, পতঙ্গ, পাখি, লাইকেন উদ্দীপকের উপাদানগুলো দিয়ে একটি খাদ্য শিকল ব্যাখ্যা করো। আচ্ছা, সুন্দর করে আমরা এখানে একটা খাদ্য শিকল আঁকবো। সো প্রথমে
গ নম্বরে প্রথমে লিখবো যে উদ্দীপকের উপাদানগুলো হচ্ছে অমুক অমুক অমুক, লেখার পর নিচে একটা খাদ্য সাইকেল তৈরি করতেছি। তাহলে রোহিণী, এটা একটা উদ্ভিদ, এই রোহিণী, তারপরে লাইকেন, লাইকেন নিব। এরপরে এখানে এভাবে কেমনে দেখাই একটু সুন্দর করে, আচ্ছা এভাবে দেখাই। এটা হচ্ছে স্বর্ণলতা, দেন পতঙ্গ, দেন পাখি, এইভাবে হচ্ছে সাজাতে হবে। এটা হচ্ছে প্রথম স্তরের খাদক, এটা দ্বিতীয় স্তরের খাদক, এটা দ্বিতীয় স্তরের খাদক, এটা হচ্ছে তৃতীয় স্তরের খাদক। বলবো যে এখানে আম গাছ, রোহিণী এবং লাইকেন, আম গাছ, রোহিণী এবং লাইকেন। এই আম গাছটা বাদ পড়ছে। আম গাছ, রোহিণী, লাইকেন, এই তিনটাই হচ্ছে খাদ্য উৎপাদন করতে পারে, তাই না? তিনটা হচ্ছে সবুজি টাইপের, কারণ লাইকেনের মধ্যে জানি আমরা শৈবাল ছত্রাক আছে, তো শৈবাল কিন্তু সবুজি, ক্লোরোপ্লাস্ট আছে। আম গাছ, রোহিণী উদ্ভিদ, এরা সব উদ্ভিদ, সো এরা উৎপাদক। এদেরকে অবলম্বন করছে স্বর্ণলতা, কারণ স্বর্ণলতা এদের দেহ থেকে অস্ট্রেলিয়ার মাধ্যমে খাদ্য শোষণ করে, এরা প্রথম। এবার এদেরকে খাচ্ছে কে? স্বর্ণলতাকে ব্যবহার করতেছে হচ্ছে পতঙ্গ, এদের খাচ্ছে পাখি। এইভাবে একটা খাদ্যজাল বা খাদ্য শিকল আমরা তৈরি করে দেবো। কেমন? এভাবে দিয়ে সুন্দর করে ব্যাখ্যা দিয়ে দিবা নিজেদের মতো করে, যেটা এটা মুখ পঞ্চম স্তরের খাদক কেন, কারণ একে গ্রহণ করতেছে, একে গ্রহণ করতেছে, একে গ্রহণ করতেছে, এইভাবে আর কি ব্যাখ্যা দিব। ঘ নম্বরে আমাদের বলছে যে উদ্দীপকের জীবগুলোর মধ্যকার মিথস্ক্রিয়া ও আন্তঃনির্ভরশীলতা বিশ্লেষণ করো। উদ্দীপকের জীবগুলোর মধ্যে যে মিথস্ক্রিয়া আন্তঃনির্ভরশীলতা, সেটাকে হচ্ছে এখানে মিউচুয়ালিজম আছে, কমার্শিয়ালিজম অথবা শোষণ পদ্ধতি, কোথায় কি আছে? উদ্দীপকের জীবগুলোর মধ্যে আম গাছের সাথে পতঙ্গ পাখির হচ্ছে মিউচুয়ালিজম হবে। আম গাছের সাথে পতঙ্গ এবং পাখির, আম গাছের সাথে পতঙ্গ এবং পাখির হবে হচ্ছে কি? মিউচুয়ালিজম। কারণ এক্ষেত্রে এই পতঙ্গ পাখি দুইটাই আম গাছের পরাগায়নে হেল্প করতেছে, আবার ওই আম গাছ থেকে আশ্রয় পাচ্ছে, দুজনকে হেল্প করতেছে, তাই না? এবার এই যে এখানে ওই কথাই বলবা যে পতঙ্গ ফুলের মধু আহরণের সময় পরাগায়ন ঘটে, আম গাছ ফুল পতঙ্গকে মধু দেয়, আবার পাখি যখন ফল খায়, ফলকে অন্যত্র বীজ স্থানান্তর করে। এছাড়া উদ্দীপকের লাইকেনে হচ্ছে শৈবাল ছত্রাক, এরা অন্যের দ্বারা উপকৃত হচ্ছে। লাইকেন তো নিজেদেরকে উপকৃত করতেছে, এদের মধ্যে মিউচুয়ালিজমটা আছে। রোহিণী উদ্ভিদ আর আম গাছের মধ্যে হচ্ছে কমার্শিয়ালিজম, রোহিণী উদ্ভিদ আর আম গাছের মধ্যে হচ্ছে হবে কমার্শিয়ালিজম, এটা হবে কমার্শিয়ালিজম। আচ্ছা, লাইকেনের মধ্যে কিন্তু মিউচুয়ালিজম, তাই না? সো লাইকেনটাও কিন্তু মিউচুয়ালিজম। লাইকেনের মধ্যে অলরেডি শৈবাল ছত্রাক আছে। আর আম গাছ আর রোহিণী উদ্ভিদের হবে কমার্শিয়ালিজম, আম গাছ আর পতঙ্গ হবে মিউচুয়ালিজম। এটা কমার্শিয়ালিজম কেন? কারণ এক্ষেত্রে রোহিণী উদ্ভিদ তার মূলের সাহায্যে মাটিতে আবদ্ধ করে আম গাছকে আহরণ করে উঠতেছে, কিন্তু আম গাছের কোনো ক্ষতি করতেছে না, জাস্ট রোহণ করে উপরে উঠতেছে। সো এটা একটা কমার্শিয়ালিজম, কারণ কমার্শিয়ালিজমে আমরা জানি দুইটা জীবের মধ্যে একটা উপকৃত হয়, অন্যটা উপকৃত না হলেও ক্ষতিগ্রস্ত হয় না। এবার আসো, যদি আমরা পরের ধাপ দিয়ে লিখি যে আম গাছ আর স্বর্ণলতার মধ্যে সম্পর্ক, সেটা হচ্ছে শোষণ। কেমন? আম গাছ আর রোহিণীর সাথে স্বর্ণলতার সম্পর্ক হচ্ছে শোষণ। কারণ এই আম গাছ আর, আচ্ছা এই কথাগুলো যদি আমি এখানে সুন্দর করে একটু ছোটো করে লিখে দিই, তাই না? ঘ নম্বর দিয়ে আমি লিখি যে আম গাছ, আম প্লাস পতঙ্গ প্লাস পাখি, এটা হচ্ছে মিউচুয়ালিজম। তারপরে হচ্ছে দিবা আম গাছ প্লাস রোহিণী, এটাও হবে মিউচুয়ালিজম। তারপরে দিবা হচ্ছে লাইকেন, এই লাইকেনের মধ্যে থাকে শৈবাল ছত্রাক, এটাও কিন্তু মিউচুয়ালিজম। আর আম গাছ সাথে যদি তুমি এখানে স্বর্ণলতা বলো, হ্যাঁ স্বর্ণলতা, এটা কিন্তু করবে শোষণ, কারণ এই স্বর্ণলতা কিন্তু হস্টেরিয়ার মাধ্যমে আম গাছ থেকে পুষ্টি শোষণ করে, আম গাছের ক্ষতি করে। সো এই যে বৈশিষ্ট্যগুলো লিখছিল না, এই সম্পর্কগুলো যদি তুমি ব্যাখ্যা করে একটা প্যারা দিয়ে 4টা প্যারা দিতে পারো, ইনশাল্লাহ 4 মার্ক তোমার কনফার্ম। সরি, এটা কয় মার্ক? হ্যাঁ 4 মার্ক, 4 মার্কই হয়ে যাবে, সুন্দর করে লিখতে পারলেই 4 মার্ক হয়ে যাবে। এবার পরে কোশ্চেনে যে ওহি ধান ক্ষেতের পাশে যাওয়ার সময় ফড়িং, ব্যাং, পানিতে ছোট মাছ, সাপ আর একটা বক দেখতে পেলো। এখন এগুলোর মাধ্যমে একটা খাদ্যজাল তৈরি করো। খাদ্যজাল মানে এখানে বড় কিছু একটা তৈরি করতে হবে। আসলে আমরা খাদ্যজাল তৈরি করি। প্রথমে আমরা দেবো হচ্ছে একদম উৎপাদক যারা আছে, এখানে ধান, এখানে ধান গাছ দেখতে পাচ্ছে না? হ্যাঁ ধান ক্ষেত, সো ধান, সেখান থেকে হচ্ছে ছোট
সেখানে ব্যবহার করতেছে ছোট মাছ। আবার এটাকে কিন্তু ঘাস ফড়িং দেখতে পাচ্তেছে, যে ফড়িংও কিন্তু এটাকে ইউজ করতেছে, তাই না? এবার একে খাচ্ছে হচ্ছে ব্যাং, আবার ফড়িংকেও ব্যাং খাইতে পারে, ব্যাংকে বক খাচ্ছে, ব্যাংকে সাপও খাচ্ছে, বক কিন্তু ছোট মাছও খায়। এভাবে একে অপরকে খাওয়া খাওয়ার মাধ্যমে কিন্তু আমাদের এই খাদ্য জলটা তৈরি হয়ে যাচ্ছে। কেমন, একটু লিখে নিতে পারো। প্রথমে উৎপাদক রাখছি ধান, সবুজ উদ্ভিদ, সেটাকে ছোট মাছ ফড়িং খাচ্ছে, ফড়িংকে ব্যাং, ব্যাংকে সাপ, ব্যাংকে আবার বকও খাচ্ছে, ছোট মাছকে আবার সাপ বকও খাচ্ছে। হচ্ছে উদ্দীপকে উল্লেখিত জীবগুলো কিভাবে পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সুন্দর করে ঘ নম্বরে বলে দিবা যে উদ্দীপক হলো জীবগুলো বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ উপাদান, এক্ষেত্রে এরা পরস্পরের ক্রিয়া প্রতিক্রিয়া এবং নির্ভরশীলতার মধ্যে পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাস্তুতন্ত্রের উৎপাদক থেকে শুরু করে সর্বোচ্চ খাদক পর্যন্ত সকলে একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য জটিল সম্পর্ক সৃষ্টি হয়েছে। বিপুল সংখ্যক জীবের তৎপরতার মধ্য দিয়ে পরিবেশের ভারসাম্য প্রতিষ্ঠিত হয়। পরিবেশ কেবল এই একটি প্রজাতি বিলুপ্তি বিরাট বিপর্যয় ডেকে আনতে পারে। পরিবেশের উল্লেখিত জীবগুলোর মধ্যে যদি কোনো একটি বিলুপ্তি ঘটে তাহলে পুরো খাদ্য শৃঙ্খল এলোমেলো হয়ে যাবে, খাদ্যের বিশৃঙ্খলা দেখা দিবে, ভারসাম্যহীনতার সূত্রপাত ঘটবে, অস্থিতিশীলতার সৃষ্টি হবে, ফলে জীবকুল অস্তিত্বহীন হয়ে পড়বে। সুতরাং উপযুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে উদ্দীপকের উপাদানসমূহ খাদ্য শৃঙ্খলে তাদের যথাযথ উপস্থিতি ও স্থিতিশীলতার মাধ্যমে পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোশ্চেন থাকলে জানিও। এরপরে আসো আরেকটা বোর্ড, এখানে বলছে এফ ও জি এর চিহ্নিত জীবগুলোকে ব্যবহার করে একটা খাদ্য জাল তৈরি করো। এই যে এফ এর মধ্যে আছে শামুক, ইঁদুর, উদ্ভিদ, বাজ পাখি, জি এর মধ্যে আছে ঘাস ফড়িং, সাপ, ঘাস, ব্যাং। এইগুলোকে মিক্সড করে আমরা এখন খাদ্য জাল বানাবো। আসো বানাই। প্রথমে উৎপাদক দিয়ে দেবো ঘাস বা উদ্ভিদ দিয়ে দিলাম, সেটাকে খাবে কি ঘাস ফড়িং, খাওয়ালাম, ঘাস ফড়িংকে খাওয়ালাম, এটাকে আবার ইঁদুরও খাবে। এরপরে এটাকে শামুকও খাবে, জোর করে খাওয়াইতে হবে কারণ আমাদের এই দুইটা প্রাণী দিয়ে আমাদের বানাইতে বলছে, তাই না? এবার এই ঘাস ফড়িংকে কারা খায়? ব্যাং। শামুকও কিন্তু ব্যাং খায়। এরপরে শামুক কিন্তু সাপও খায়, মানে সাপ আর কি শামুক খায়। ইঁদুরকেও কিন্তু সাপ খায়। তারপরে সাপকে বাজ পাখি খায়। সাপকে খায় কে? বাজ পাখি। বাজ পাখি কিন্তু ইঁদুরও খায়। বাজ পাখি কিন্তু সাপ কিন্তু ব্যাঙও খায়। এবারে বাজ পাখিও কিন্তু ব্যাং খায়। এভাবে মিক্সড করে আমরা একটা সুন্দর করে খাদ্য জাল তৈরি করে দেখাবো। প্রথমে দেখো এখানে ঘাস বা সবুজ উদ্ভিদকে খাচ্ছে ইঁদুর, এরা প্রথম স্তরের খাদক, এটা প্রথম স্তরের খাদক, একটা প্রথম স্তরের খাদক। দ্বিতীয় স্তরের খাদক কে ছিল? এখানে ব্যাং, সাপ, এদের খাচ্ছে বাজ পাখি, এটা হচ্ছে তৃতীয় স্তরের খাদক। এভাবে খাদ্য জাল বানাইতে হয়। এটা ছিল কি? উৎপাদক। প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, এভাবে কিন্তু তৈরি হচ্ছে। ঘাস, দেন ঘাস ফড়িং, ইঁদুর, শামুক, সাপ, ব্যাং, বাজ পাখি, এদের পরস্পরের মিথস্ক্রিয়ায় তৈরি হচ্ছে বৃহৎ খাদ্য জাল। আশা করি বুঝতে পেরেছো। কারোর কোনো কনফিউশন থাকলে অবশ্যই জানাতে পারো। ভাবতে পারো যে ভাইয়া কীভাবে এতগুলো জীব দিয়ে এরকম খাদ্য জাল বানাবো। তোমাদের মাথায় রাখতে হবে প্রথমে দিবা উৎপাদক, যাই থাকুক, ঘাস ফড়িং, ধান, যাই থাকুক, আগে উৎপাদক। সেটাকে দেখবা যে কারা কারা ঘাস খায় বা খাইতে পারে, সেটাগুলোকে তীরচিহ্ন দিয়ে দিবা। সেটা হচ্ছে প্রথম স্তরের খাদক। এরপরে প্রথম স্তরের খাদকের থেকে সাইজ একটু বড় করা, তারা ওগুলো খায়, তীরচিহ্ন তাদের দিয়ে দিবা। এবার খেয়াল করবা যে দ্বিতীয় স্তরের খাদকগুলো কি আবার প্রথম স্তরের খাদকে খাইতে পারতেছে কিনা, বা এরকম যে সেম জিনিস খাচ্ছে কারা কারা, ব্যাং সাপকে খাচ্ছে, আবার যে ইঁদুরকেও সাপ খাচ্ছে। হ্যাঁ, এভাবে চিন্তা করতে হয়। এভাবেই কিন্তু খাদ্যজাল তৈরি হয়ে গেছে। এবার আমরা ঘ নম্বরে আমাদের কি বলছে? ঘ নম্বরে বলছে জি ও এইচ। জি আর এইচ মানে হচ্ছে এখানে এবার এরা, এই জি আর এইচ, এটা জীবকুল দ্বারা গঠিত খাদ্য শৃঙ্খলের মধ্যে কোনটি অধিক শক্তি ব্যয় করবে। এদের মধ্যে সম্পর্ক করে দেখবা কোনটায় বেশি ট্রফিক লেভেল আর কোনটায় কম ট্রফিক লেভেল। যেটা কম সেটা কম হবে, যেটা বেশি হবে সেটা বেশি হবে। দেখো আমি ঘ নম্বরে সাজাবো যে এখানে জি এর দ্বারা গঠিত
খাদ্য শিকল কি কি, জি এর দ্বারা গঠিত খাদ্য শিকল, ঘাস, ঘাস আছে, তারপরে খাচ্ছে হচ্ছে ঘাস ফড়িং, তাকে খাবে তাকে খাবে ব্যাং, তাকে খাবে হচ্ছে সাপ। এবার আমরা এইচ এর দ্বারা, হ্যাঁ, খাদ্য শিকল, এটা এইচ এর দ্বারা কি কি হবে দেখো তো, এটা আমরা সাজাই। প্রথমে হচ্ছে পচা আবর্জনা, পচা আবর্জনা, এটাকে খাবে হচ্ছে ছত্রাক, এটাকে খাবে হচ্ছে কেঁচো, এটাকে খাবে হচ্ছে ছোট পাখি। এবার খেয়াল করো, এবার হচ্ছে জি তো দেখো তো এটা কি দিয়ে তৈরি হয়েছে, এখানে উৎপাদক ছিল ঘাস, এটা স্টার্টিংটা হয়েছে কি দিয়ে, এটা স্টার্টিং হয়েছে ঘাস দিয়ে, এবং এর স্টার্টিংটা কিন্তু পচা আবর্জনা দিয়ে তৈরি হয়েছে। এখন এখানে আমরা খাদ্য শৃঙ্খলে যে শক্তির কম বেশি হিসাব করছিলাম ট্রফিক লেভেল কম বেশিটা বিষয় দিয়ে, এবার দেখো তো দুই জায়গায় কিন্তু সেম, এখানেও 1 2 3 4টা, এখানে এই যে যেমন 4টা আছে, এইখানেও কিন্তু এরকম 4টা আছে। সো এখানে আমরা এবার ডিফারেন্সিয়েট কিভাবে করব, ডিফারেন্সিয়েট করব হচ্ছে দেখবো আমাদের উৎপাদক কোটা, এখানে উৎপাদক হচ্ছে ঘাস, এবং এই ঘাস কি করবে, সূর্য শক্তিকে ব্যবহার করে বেশি করে শক্তি নিতে থাকবে এবং শক্তি অপচয় করতে থাকবে। কিন্তু পচা আবর্জনা থেকে যদি এই ছোট বাকি বন্ধু যায়, এখানে কিন্তু শক্তির ব্যয় কিন্তু এখানে হবে না, কারণ এখানে কিন্তু উৎপাদক হিসেবে নাই, উৎপাদক নাই, এখানে কিন্তু কর্মগত শক্তি তৈরি হবে না, এখানে পচা আবর্জনা দিয়ে স্টার্ট হয়ে পাখি বন্ধু দিয়ে শেষ। তাহলে এখানে সুন্দর করে ব্যাখ্যা করব, প্রথমে যে এখানে প্রথমে এরকম দুইটা সুন্দর করে খাদ্য শৃঙ্খল বানাবা, তারপরে বলবা যে এখানে সাধারণত বাস্তুতন্ত্রের কোনো ট্রফিক লেভেল যতটুকু শক্তি থাকে তার 10% ঠিক পরবর্তী ট্রফিক লেভেল সঞ্চালিত হয়, বাকি 90% পরিবেশে তাপ শক্তি হিসেবে ব্যয় হয়ে যায়। সো খাদ্য শিকলের শক্তির ক্রমবর্ধমান ক্ষয়ের কারণে খাদ্য শিকল যত দীর্ঘ হবে, ঊর্ধ্বতম খাদ্য লেভেলে ততই শক্তি কমতে থাকবে, এক পর্যায়ে শক্তি থাকবে না। পক্ষান্তরে খাদ্য শিকল যত ছোট হবে ততই শক্তির পরিমাণ কম হবে। উদ্দীপকে জি ও এইচ বক্স দ্বারা গঠিত খাদ্য শিকল দুটিতে 4টি করে খাদ্য স্তর বা ট্রফিক লেভেল রয়েছে, সেই হিসেবে দুইটি শিকলে শক্তি ব্যয় সমান হওয়ার কথা, কিন্তু জি জীবকুল দ্বারা গঠিত খাদ্য শিকলটি একটা সম্পূর্ণ খাদ্য শিকল, কারণ এখানে সবুজ উদ্ভিদ আছে। সম্পূর্ণ খাদ্য শিকল, এখানে উৎপাদক সরাসরি সূর্য হতে শক্তি সংগ্রহ করে, ফলে এই শক্তি প্রবাহের সময় এই খাদ্য শিকল অধিক শক্তি ব্যয় করবে। অর্থাৎ এখানে হবে শক্তি ব্যয়ের হিসাবটা জি গ্রেটার দেন এইচ, জি গ্রেটার দেন এইচ, জি বেশি শক্তি ব্যয় করবে। অন্যদিকে এইচ হচ্ছে আমাদের একটা অসম্পূর্ণ খাদ্য শিকল, যার কারণে এটা পচা আবর্জনা হতে শুরু হয়ে শক্তির পরিমাণ অতি অল্প এবং পক্ষান্তরে এবং শক্তি প্রবাহ আস্তে আস্তে ব্যয় হতে হতে কমে যাবে। যার কারণে এখানে বলা হচ্ছে যে জি এ আমাদের শক্তির ব্যয় বেশি হবে। আশা করি বুঝতে পেরেছো। এখানে মেইন কারণ এটা হচ্ছে সম্পূর্ণ ছিল, এটা সম্পূর্ণ হওয়ার কারণ কি, এখানে উৎপাদক ছিল, আর এটা হচ্ছে অসম্পূর্ণ খাদ্য শৃঙ্খল ছিল, অসম্পূর্ণ, অসম্পূর্ণ কেমন, এই কারণে হচ্ছে এটাই বেশি শক্তি ব্যয় হচ্ছে কিন্তু এটাই কম শক্তি ব্যয় হবে। তো আশা করি বুঝতে পেরেছো। এর পরেরটা চলে যাই। দেখো 10 বছরের রাফি জিওগ্রাফিক চ্যানেলে বাঘের হরিণ শিকারের দৃশ্য দেখে তার মন খারাপ হলো। ভালো কথা, সে বাবার কাছে জানতে চাইলো এইভাবে হরিণ শিকার করলে একদিন তো বনের হরিণ শূন্য হয়ে যাবে। বাবা তাকে বলল যে এটাই জীবজগতে টিকে থাকার স্বাভাবিক সিস্টেম। প্রথম প্রশ্ন বলছে যে উদ্দীপক সিস্টেম কি ইঙ্গিত করেছে, ব্যাখ্যা করো। এখানে উদ্দীপকের কাহিনীটা প্রথমে বলবা, বলার পরে বলবা যে এখানে যেহেতু এখানে বাঘ হরিণকে শিকার করে খাচ্ছে, অর্থাৎ এখানে শিকারী জীবী খাদ্য শৃঙ্খলটি ইঙ্গিত করা হয়েছে। শিকারী জীবী, হ্যাঁ, শিকারী জীবী খাদ্য শৃঙ্খল উল্লেখ করা হয়েছে। শিকারী জীবী খাদ্য শৃঙ্খল উল্লেখ করা হয়েছে কারণ এখানে দেখা যাচ্ছে যে প্রথম স্তরে খাদক
আকারে সবচেয়ে ছোট থাকে এবং পর্যায়ক্রমে ওপরের খাদকেরা নিচের খাদকদের শিকার করে খায়। উদ্দীপক হরিণ হচ্ছে তৃণভোজী, যা প্রথম স্তরের খাদক, এবং বাঘ হচ্ছে মাংসাশী, যা প্রথম স্তরের খাদককে শিকার করে খায়। অর্থাৎ উদ্দীপকে বর্ণিত খাদ্য শিকলটি একটি শিকারজীবী খাদ্য শিকলের বা শৃঙ্খলের অন্তর্ভুক্ত। আশা করি বুঝতে পেরেছ। আশা এবার ঘ নম্বরে বলছে কি, রাফির মন খারাপ হওয়ার কারণটা যৌক্তিক কিনা। আসলে এখানে দেখা যাচ্ছে যে ঘাস থেকে হরিণ থেকে বাঘ, সো এইখানে ঘাস হচ্ছে উৎপাদক, হরিণ ঘাস ভক্ষণ করে নিজের পুষ্টি চাহিদা পূরণ করে এবং হরিণ হচ্ছে প্রথম স্তরের খাদক। বাঘ হচ্ছে মাংসাশী, সে প্রথম স্তরের খাদক, হরিণকে খেয়ে জীবন ধারণ করে এবং নিজের পুষ্টি চাহিদা মেটায়। খাদ্য শৃঙ্খল অনুযায়ী উৎপাদক থেকে খাদ্য স্তর বৃদ্ধির সাথে সাথে উক্ত স্তরের প্রাণীর সংখ্যা কমতে থাকে। রাফির আশঙ্কা যে অনুযায়ী বনের সব হরিণ যদি বাঘ খেয়ে ফেলে তাহলে ঘাস তথা উৎপাদকের পরিমাণ বেড়ে যাবে এবং প্রথম স্তরের খাদ্যের অভাবে বাঘেরও খাদ্য ঘাটতি দেখা যাবে। ফলস্বরূপ ক্রমান্বয়ে কখনো কখনো খাদ্য অভাবে বাঘও বন থেকে বিলুপ্ত হয়ে যাবে। সুতরাং বৃহৎ পরিসরে বাস্তু সংস্থান বা খাদ্য শৃঙ্খল নিজে একটি স্বয়ংসম্পূর্ণ একক, কাজেই এর কোনো একটি সদস্য বিলুপ্ত হলে অন্য স্তরের প্রাণীদেরও মৃত্যু ঘটবে বা পুরো সিস্টেমের খাদ্যটি ভারসাম্য রক্ষা করবে। তাই উদ্দীপকের রাফির মন খারাপটা যুক্তিযুক্ত নয়। অর্থাৎ এখানে যদি কোনোভাবে যে ও বলতেছে যে হরিণ যদি খেয়ে ফেলে সব, তখন তো আমাদের বাস্তুতন্ত্র নষ্ট হয়ে যাবে, তাই না? সো না, যদি এই বিষয়টা হচ্ছে এমন, এটা প্রকৃতি এমনভাবে ভারসাম্য করা যে একবার যদি হরিণ কমতে থাকে সেই অনুযায়ী বাঘের অনুপাতও কমতে থাকবে, বা হরিণ যদি বাড়তে থাকে সেই অনুযায়ী বাঘের অনুপাত বাড়তে থাকবে। একটা ব্যালেন্স ইকোসিস্টেম বজায় থাকে, যার কারণে ওরে মন খারাপ হওয়াটা যৌক্তিক নয়। আশা করি বুঝতে পেরেছো। তাই হতো যৌক্তিক হয়তো, তাহলে এতদিনে সব পরিবেশ ধ্বংস হয়ে যাইতো। এবার হচ্ছে পরিবেশ সংরক্ষণ সম্পর্কিত টপিকটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে কনসেপ্ট হচ্ছে পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে ওই যে এখানেও হয়তো ওই খাদ্য শৃঙ্খল খাদ্য জলের টপিকটা দিয়ে দিবে, সাথে আরও বেশ কিছু আমরা কোশ্চেন সলভ করলে বুঝতে পারবো। দেখো, বনভূমির রচনা, সবুজ ঘাস, খরগোশ, ময়ূর ঘাস, এটা আমরা অলরেডি সলভ করে ফেলছি। উদ্দীপকের প্রথম খাদ্যস্থ বিস্তমান সমন্বয় একটি খাদ্য জলের বর্ণনা দাও, এটা আমরা অলরেডি একবার তৈরি করে ফেলছি, তাই না? এটা কিন্তু আমরা একবার একটা কোশ্চেন সলভ করছি। উদ্দীপকের বাসন দুটিতে ঘাস, ফড়িং এবং ব্যাং ঠ্যাং যদি অনুপস্থিত হলে কী হবে? ওই আগের কথাই সেম। পরিবেশের এখানে যদি একটা প্রাণীর অভাব দেখা দেয় তখন তাদের ঘাটতি পূরণের জন্য অন্য প্রাণীর বিলুপ্ত হয়ে যাবে, তাই না? তখন একটা ঘাটতির জন্য অন্যদের খাদ্য অভাব দেখা দিবে। খাদ্য অভাব দেখা দিলে তখন আস্তে আস্তে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, একটার অভাবে আরেকটা মারা যাবে। এই কথাগুলাই এটা আমরা অলরেডি একবার আলোচনা করছি। এবার হ্যাঁ, এটাও আলোচনা করছি। উদ্দীপকের উপাদানগুলো দিয়ে একটা খাদ্য শৃঙ্খল তৈরি করে দেখাও। ওই যে বলছিলাম আম গাছ, রোহিণী, স্বর্ণলতা, এরপরে এর পতঙ্গ হচ্ছে এখানে পাখি, হ্যাঁ, এরকমভাবে যাবে। এটা আমরা প্রথম তৃতীয় খাদ্যকে সাজায় দেখাইছিলাম। উদ্দীপকের মধ্যে মিথস্ক্রিয়া ওই যে দেখাইছিলাম না, যে আম গাছের সাথে হচ্ছে তোমার পতঙ্গ আর পাখি হচ্ছে মিউচুয়ালিজম, লাইকেনের মধ্যে মিউচুয়ালিজম, তারপরে হচ্ছে আমাদের এই রোহিণী আর আম গাছের মধ্যে কমানসেলিজম, তারপরে স্বর্ণলতার মধ্যে আম গাছের মধ্যে হচ্ছে আমাদের কি ওই যে বিপরীত যেটা আর কি শোষণ কথাটা ব্যাখ্যা করতে হবে। এরপরে হচ্ছে ধান ক্ষেতের বাস্তে ফরিং ব্যাংক, এইটাও আমরা আঁকছি অলরেডি, এইটাও আমরা ব্যাখ্যা করছি যে এইগুলো ব্যবহার করে প্রথমে হচ্ছে আমরা সবুজ ঘাস বা ধান বললাম না। এই টাইপের যে কোনো কোশ্চেন থাকলে প্রথমে টার্গেট থাকবে তোমাদের উৎপাদক দিতে হবে, সেটাকে প্রথম স্তর, দ্বিতীয় স্তর এভাবে সাজিয়ে দিতে হবে, শেষ। এরপরে বলছে যদি উদ্দীপকের জীবগুলো কীভাবে পরিবেশ সংরক্ষণে ভূমিকা পালন করে, কীভাবে করে, এটা আমরা অলরেডি একবার আলোচনা করে ফেলছি, তাই না? যেখানে একবার দ্বারা উপকৃত হচ্ছে যে বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ উপাদান। এখানে বাস্তুতন্ত্রের উৎপাদক থেকে শুরু করে সর্বোচ্চ খাদক পর্যন্ত একেবারে শুধু ওতপ্রোতভাবে জড়িত। পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য এই জটিল সম্পর্ক সৃষ্টি হয়েছে। বিপুল সংখ্যক প্রাণী তৎপরতার মধ্য দিয়ে পরিবেশের ভারসাম্য প্রতিষ্ঠিত হয়। পরিবেশের কেবল এই প্রজাতি বিলুপ্তি বিরাট বিপর্যয় ডেকে আনতে পারে। এইসব কথাগুলোই আবার লিখতে হবে। এই যে উদ্ভিদকের জল বাস্তুতন্ত্র ছবি অঙ্কন করো বলছিলাম না, পুকুর থেকে একটা আসলে এখানে ওই বড় করে পুকুরের ওই ছবিটা এঁকে দিবা, ওই ভিতরে ছোটো ছোটো উদ্ভিদ দেখাই দিবা। এবার এনের সংখ্যা কমে গেলে বস্তু দেখি এন হচ্ছে ছোটো মাছ কমে গেলে বড় মাছের খাদ্য অভাব দেখা দিবে, আবার সবুজ উদ্ভিদ বেড়ে যাবে। সো একসময় যখন ছোটো মাছ অভাব হয়ে যাবে তখন বড় মাছেরও খাদ্য অভাবের কারণে বড় মাছেরও অভাব দেখা দিবে। আস্তে আস্তে তখন পুকুরের বাস্তুতন্ত্র ধ্বংস হয়ে যাবে। কেমন? এরপর দেখো এখানে একটা পুকুরে বাস্তুতন্ত্রের ছবি দেওয়া আছে। এখানে এস এর শক্তি কীভাবে বিতে পৌঁছায়। এস হচ্ছে সূর্য, বি মানে হচ্ছে আমাদের বড় মাছ পর্যন্ত পৌঁছায়। সুন্দর করে আমাদের ওই যে ব্যাখ্যা দিয়ে দেবো যে এস হচ্ছে সূর্য এবং বি হচ্ছে বড় মাছ, দ্বিতীয় স্তরের খাদক। এখানে বাস্তুতন্ত্রের প্রাথমিক উৎস হচ্ছে সূর্য থেকে শক্তি প্রথম পৃথিবীতে আসে, তার 2 বছর সোলার সংশ্লেষণে ব্যয় হয় এবং সেটা কীভাবে হয় এটা এভাবে লিখে দিবা। কেমন? একটা চার্ট, ফ্লো চার্ট দিলে এটা মার্ক বেশি আসবে। তোর এখানে দিলে প্রথমে সূর্য
সূর্য থেকে দিবা হচ্ছে আমাদের সবুজ উদ্ভিদ, সূর্য থেকে দিবা সবুজ উদ্ভিদ, সেখান থেকে দিবা হচ্ছে ক্ষুদ্র পোকা, যেটা প্রথম স্তরের খাদক, এবং তারপরে দিবা ছোট মাছ, এটা প্রথম, এটা দ্বিতীয়, এবার দিবা বড় মাছ বা তৃতীয় স্তরের খাদক, এটা দিবা বি, আর এটা দিবা হচ্ছে এস। সুন্দর করে এরকম একটা ফ্লোচার্ট দিবা, দিয়ে ব্যাখ্যা করে দিবা যে সূর্য থেকে শক্তি এরকম সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ ব্যবহার করে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতেছে, সেটাকে এই সবুজ উদ্ভিদকে গ্রহণ করতেছে হচ্ছে ক্ষুদ্র পোকা, ক্ষুদ্র পোকা খাচ্ছে ছোট মাছ, ছোট মাছ খাচ্ছে বড় মাছ। এভাবে হচ্ছে এস থেকে বিতে শক্তি সঞ্চারিত হচ্ছে। উদ্দীপকের উপাদানগুলোতে হ্রাস বৃদ্ধির পরিবেশের জন্য হুমকি স্বরূপ, একই কথা বারবার। উদ্দীপকে পুকুরের বাসন্ত দেখানো হয়েছে, এখানে উৎপাদক, খাদক এবং বিয়োজক একে অপরের সাথে নির্ভরশীল। সো এখানে একে অপরের উপাদান হ্রাস বৃদ্ধির জন্য পরিবেশ হুমকি স্বরূপ হয়ে যাবে। উদ্দীপকে সবুজ উদ্ভিদ বাস্তুতন্ত্রের উৎপাদক, সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। সবুজ উদ্ভিদের তৈরি খাদ্য অন্যান্য খাদ্যকের মধ্যে সঞ্চালিত হয় এবং এরপর গ্রহণ করে, ফলে খাদ্য জলে সকল খাদকই পুষ্টি এবং শক্তি পায়। তাই উৎপাদকের সংখ্যা হ্রাস পেলে খাদ্য জলে খাদকরা খাদ্যের অভাবে মারা যেতে থাকবে, ফলে বাস্তুতন্ত্রের ভারসাম্য ঠিক থাকবে না। আবার প্রথম স্তরের খাদকের সংখ্যা হ্রাস পেলে উৎপাদকের সংখ্যা অধিক হারে বেড়ে যাবে। অপরপক্ষে দ্বিতীয় ও তৃতীয় স্তরের খাদকরা পর্যায়ক্রমে খাদ্য অভাবে মারা যাবে। আবার দ্বিতীয় স্তরের খাদক যদি হ্রাস পায়, তখন প্রথম স্তরের খাদকে অত্যাধিক বেড়ে যাবে এবং উৎপাদকের সংখ্যা অনেক হ্রাস ঘটায় ফেলবে। আবার তৃতীয় স্তরের খাদক হ্রাস পেলে দ্বিতীয় স্তরের খাদক বেড়ে যাবে। এইভাবে পরস্পরকে ব্যাখ্যা করতে হবে যে এইটা হ্রাস পেলে এটা বেড়ে যাবে, এটা কমে গেলে এটা বেড়ে যাবে। এইভাবে সুন্দর করে পরপর ব্যাখ্যা করে দিবা, এই কোশ্চেনের উত্তর হয়ে গেছে। বাস্তুতন্ত্রের সকল উপাদানই এভাবে হ্রাস বৃদ্ধির মাধ্যমে, হ্রাস বৃদ্ধি হলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, যা পরিবেশের জন্য হুমকি স্বরূপ। এবার এখানে কি বলছে, প্যারামেসিয়াম, রোহিণী, আম। আচ্ছা, এবার পি এর যে রাজ্য অবস্থিত, প্যারামেসিয়াম কোন রাজ্য? প্যারামেসিয়াম হচ্ছে আমাদের একটা প্রোটিস্টা রাজ্য। প্যারামেসিয়াম প্যারামেসিয়াম এটা হচ্ছে প্রোটিস্টান রাজ্যর, কেমন, এটা হচ্ছে প্রোটিস্টা রাজ্যের, প্রোটিস্টা। সো এই প্রোটিস্টা রাজ্যের জীবদের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে হবে। এরা হয় কেমন, কয়েকটা বৈশিষ্ট্য আমি লিখে দিচ্ছি। এরা হচ্ছে প্রকৃত কোষ বিশিষ্ট, প্রকৃত কোষ বিশিষ্ট, এককোষী বা বহুকোষী, এককোষী বা বহুকোষী। এরপরে সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট, সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট, সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট। এরপরে হচ্ছে খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতিতে ঘটে, খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতিতে ঘটে। এরপরে এতে বড় মাইটোসিসের মাধ্যমে, মাইটোসিস কোষবন্ধের মাধ্যমে অযৌন, মাইটোসিস ও কনজুগেশনের মাধ্যমে, কনজুগেশনের মাধ্যমে অযৌন ও যৌন গঠন ঘটে, অযৌন ও যৌন জনন ঘটে। এরকম কয়েকটা পয়েন্ট দিয়ে দিবা। এটা প্যারামেসিয়াম। প্যারামেসিয়াম হচ্ছে প্রোটিস্টা রাজ্যের, কোন রাজ্যের? প্রোটিস্টা রাজ্যের। বলছে কিউ ও আর এর মধ্যে ক্রিয়াশীল আন্তঃনির্ভরশীলতা পরিবেশের ভারসাম্য রক্ষা করে। কিউ ও আর এর উপর, কিউ আর হচ্ছে এখানে একটা রোহিণী উদ্ভিদ, আর হচ্ছে আম, তাই না? সো এরা কিন্তু ধনাত্মক আন্তঃক্রিয়া দেখায়, এবং উদ্দীপকে কি হচ্ছে, রোহিণী উদ্ভিদ আর হচ্ছে আম গাছ, এদের আন্তঃসম্পর্ক হচ্ছে কমানসেলিজম। কেন কমানসেলিজম হবে? সো ঘ নম্বর, এটা হচ্ছে কমানসেলিজম। কারণ এই কিউ ও আর, এখানে আর এর কোনো উপকার, প্রথমে কমানসেলিজমের সংজ্ঞা বলবা যে ভিন্ন দুটি উদ্ভিদ পরস্পরের সাথে যদি ই করে, একে অপরকে যদি ক্ষতি না করে,
একজন উপকৃত হলে অন্যজন ক্ষতিগ্রস্ত না হয়, সেটা হচ্ছে কমেন্সালিজম। এখানে রোহিণী উদ্ভিদ, এখানে বলবো যে রোহিণী উদ্ভিদ মূলের সাহায্যে নিজেকে মাটিতে আবদ্ধ করে এবং অন্য বনগ্রহ উদ্ভিদ যেমন আম গাছকে আরোহণ করে উপরে বেয়ে ওঠে। এরূপে রোহিণী উদ্ভিদ অন্য বৃক্ষের উপর প্রসারিত হয়ে বেশি আলো গ্রহণ করে, খাদ্যের জন্য আম গাছের উপর নির্ভর করে না এবং আম গাছের কোনো ক্ষতি সাধন করে না। পরিবেশে বিদ্যমান বিভিন্ন জীবের মধ্যে প্রতিনিয়ত ক্রিয়া বিক্রিয়া হচ্ছে এবং প্রত্যেকটি উপাদান পরস্পরের সাথে আন্তঃসম্পর্ক যুক্ত। এই সম্পর্ক দ্বারা কেউ লাভবান হচ্ছে, কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে। উদ্দীপকের দিবভাগে যে অক্সিজেন গ্যাস ত্যাগ করে শ্বসনের জন্য প্রাণীকুল তা গ্রহণ করে। এক কথায় বলা যায় যে যারা পারস্পরিক সংযোগ ও নির্ভরশীলতা জীবন চালানোর চাবিকাঠি। উদ্দীপকের রোহিণী উদ্ভিদ আম গাছের আশ্রয় পেয়ে নিজেকে বিকশিত করে পরিবেশে নিজের ভূমিকা পালন করতে পারছে, এতেই প্রাণীকুল উপকৃত হচ্ছে, অর্থাৎ এরা এভাবে ভারসাম্য রক্ষা করে যাচ্ছে। ওকে, এবার আসো 24 সালের সিকিউ কোশ্চেন পিক করতে হবে। ড্রাফট প্রেজেন্টেশনটা যারা ভালো তার বেশি মার্ক আসবে। কোশ্চেন পিক বলতে যেটা সহজ করছে সেটা আগে পিক করবো। এবার সিলেট বোর্ডের এখানে বলছে উদ্দীপকের 1 নং শিকলটি একটা অসম্পূর্ণ খাদ্য শিকল, ব্যাখ্যা করো। 1 নম্বর কেন ব্যাখ্যা করো? কারণ এখানে স্টার্টিংটা হচ্ছে মৃতজীবী দিয়ে, মৃতজীবী দিয়ে শুরু হলে সেটা অসম্পূর্ণ। এখানে কোনো উৎপাদক নাই। এখানে কোনো উৎপাদক আছে? নাই। এখানে মৃতজীবী দিয়ে শুরু হয়েছে, যার কারণে এখানে মৃতজীবী মৃতর এই যে বস্তু বিয়োজককে খাচ্ছে, বিয়োজককে আবার কেঁচো গ্রহণ করতেছে। সো এটা একটা অসম্পূর্ণ খাদ্য শৃঙ্খল, মৃতজীবী খাদ্য শৃঙ্খল যেটা অসম্পূর্ণ, কারণ এখানে বসন যাবতীয় মিথস্ক্রিয়ার একটা অংশ মাত্র, এখানে কোনো খাদ্য উৎপাদক না থাকা, এটা অনুপস্থিত, এটা একটা অসম্পূর্ণ। এবার আছে উদ্দীপক 2 নং পি এর সঙ্গে কমে গেলে বসন পি মানে ছোট মাছ যদি কমে যখন কী হবে, এটা মানে আলোচনা করছি অলরেডি আমি। ওই যে যখন ছোট মাছ থাকবে না তখন বড় মাছের খাদ্যভাব দেখা দিবে, বড় মাছের খাদ্যভাব দেখা দিলে বড় মাছও কমতে থাকবে, এভাবে একসময় বাস্তুতন্ত্র সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাবে। এবার এখানে উদ্দীপকের উপাদানগুলো ব্যবহার করে জল ও বাস্তুতন্ত্রের বর্ণনা দাও। এখানে সূর্যের আলো, তৃণভোজী, স্বভোজী, ছোট পাখি, গৌণ খাদক, সেকেন্ডারি খাদক, হ্যাঁ এরকম বলতেছে। এখানে বলবো যে এখানে জলজ বাস্তুতন্ত্রের একটি উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে পুকুরের বাস্তুতন্ত্র, এবং পুকুরের বাস্তুতন্ত্র বলবো যে বাস্তুতন্ত্রের উৎপাদক হিসেবে এখানে স্বভোজী উদ্ভিদ যা সূর্যের আলো ব্যবহার করতেছে, খাদ্য তৈরি করতেছে, এদেরকে খাদ্য হিসেবে গ্রহণ করে তৃণভোজী, কার্প মাছ, ছোট মাছ, যারা এই জলজ বাস্তুতন্ত্রের প্রাথমিক স্তরের খাদক। বাস্তুতন্ত্রের এই 3টি উপাদানের মধ্যে তৃণভোজীকে খায় গৌণ খাদক, কার্প মাছকে খায় শোল মাছ, আবার ছোট মাছ পাখিকে খায়, ছোট পাখিকে খায় চিল, যারা এই বাস্তুতন্ত্রের দ্বিতীয় স্তরের খাদক। আবার এই গৌণ খাদককে ছোট পাখি বা চিল উভয় গ্রহণ করতে পারে, এভাবেই বাস্তুতন্ত্র ভারসাম্য বজায় থাকে। এবার ঘ নম্বরে বলছে উদ্দীপকের রেখাচিত্রের শিকলগুলোতে পর্যায়ক্রমে সবচেয়ে বেশি শক্তি ব্যয় করে কোনটা, সুন্দর করে চার্ট করে ফেলবা। 1 নম্বরে হচ্ছে দেখো ঘ নম্বরে ট্রফিক লেভেল লাগাই ফেলবা। প্রথমে হচ্ছে স্বভোজী, ছোট পাখি, চিল, একটা। তারপরে হচ্ছে স্বভোজী, কার্প মাছ, দেন শোল মাছ, দেন চিল। 3 নম্বরে স্বভোজী, দেন তৃণভোজী, স্বভোজী এখানে হবে তৃণভোজী, তৃণভোজীদের কাছে গৌণ খাদক, সেখানে কাছে চিল। এরপরে আরেকটা খাবার, সেটা হচ্ছে স্বভোজী, তৃণভোজী, গৌণ খাদক, ছোট পাখি, দেন চিল। এবার দেখো তো সবচেয়ে বড় ট্রফিক লেভেল আমার কোনটা হয়ে গেছে, এই 4 নাম্বারটা হয়ে গেছে, স্বভোজী, তৃণভোজী, গৌণ খাদক, ছোট পাখি, চিল। সে বলো সব ধরনের খাদ্য শিকলে প্রতি স্তরে কিছু খাদ্য শক্তি ব্যয় হয়, অর্থাৎ খাদ্য শিকলে প্রতি স্তরে যত বেশি হবে তত শক্তির ব্যয়ের পরিমাণও বেশি হবে। তাই এখানে বিদ্যমান 4টি শিকলের মধ্যে 4 নংটার সবচেয়ে বেশি শক্তি ব্যয় হবে। এক স্তর থেকে অন্য স্তরে শক্তি প্রয়োগ করলে শ্বসন তাপের কারণে শক্তি ব্যয় হয়। 4 নম্বর শক্তি স্তরের খাদ্য স্তর কয়টা, 5টি। এখানে গৌণ খাদককে ছোট পাখি এবং ছোট পাখি চিল খাদ্য শোষণ করে, ফলে 5টি শক্তি স্তরে 4 বার শক্তি ব্যয় হয়। অর্থাৎ অন্যদিকে 2 আর 3 নম্বরে খাদ্য শিকল 4টি করে খাদ্য স্তর থাকায় এখানে 2 শিকলে 3 বার করে শক্তি ব্যয় হয়। আবার রেখাচিত্রের প্রথম খাদ্য স্তরের মতো 3টি শক্তি স্তর থাকে, এখানে শক্তি ব্যয় হয় 2 বার। এই আলোচনার কারণে অর্থাৎ 4 নম্বরটাই বেশি শক্তি ব্যয় হয়।
এবারে বলছে যে সিম জাতীয় উদ্ভিদের মূলে রাইজোবিয়াম অবস্থান করে, শৈবাল, ছোট মাছ, বাজ পাখি, ঘাস, পতঙ্গ, ব্যাঙ, সাপ, বাজ পাখি। এবার আসো দৃশ্যকল্প 1, মানে ওইটাই, যুক্তিটি কিভাবে আন্তঃক্রিয়া কেমন বলো। রাইজোবিয়াম সিম জাতীয় মূলের মধ্যে মিউচুয়ালিজম ব্যাখ্যা করতে হবে সুন্দর করে। মিউচুয়ালিজম বলে দিবা যে এখানে জীবজগতে সহযোগী উভয় একে অন্যের দ্বারা যদি উপকৃত হয় তখন এই সম্পর্কে আন্তঃসম্পর্কে বলা হয় মিউচুয়ালিজম। এখানে দেখা যাচ্ছে যে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া সিম জাতীয় উদ্ভিদের মূলে অবস্থান করে নোডিউল তৈরি করে এবং বায়বীয় নাইট্রোজেনকে সংবন্ধন করে। ব্যাকটেরিয়া সিম উদ্ভিদকে নাইট্রোজেন সংগ্রহ করে এবং বিনিময়ে সিম উদ্ভিদ থেকে শর্করা জাতীয় খাদ্য গ্রহণ করে। এভাবে মিউচুয়ালিজম প্রতিষ্ঠিত হচ্ছে। এবার দৃশ্যকল্প 2 বলছে 1 ও 2 এর মধ্যে কোনটিতে শক্তি অপচয় বেশি হয়। একদম তুমি দেখেই বুঝতে পারতেছো যেখানে শক্তি স্তর বেশি থাকবে অবশ্যই। আমার শেষ রেকর্ডিং, আমি যাচ্ছি, সমস্যা নাই, রেকর্ড চলো। যেখানে হচ্ছে শেষ হয়ে যাচ্ছে নাকি, বা তোমার যতক্ষণ লাগে শেষ করে চলে যাও, সমস্যা নাই, ঠিক আছে ভাই আমি আর একটা চ্যাপ্টার মনে নিতে পারবো না, আমার অনেক কষ্ট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ওই চ্যাপ্টার আজকে নিতে পারতেছ না, পরে তো নিচ্ছ 13 তারিখের পরে। আজকে কমপ্লিট করে চলে যাও না। আচ্ছা দেখি দেখবো। আচ্ছা এটা কাটা লাগবে না। আচ্ছা ঘাস ফড়িং দেন হচ্ছে দেখো এই 1 আর 2 এর মধ্যে দেখো এখানে কিন্তু ট্রফিক লেভেলের পরিমাণ সবচেয়ে বেশি। আর যেখানেই ট্রফিক লেভেল সবচেয়ে বেশি থাকবে সেখানে কিন্তু আলটিমেটলি শক্তি সবচেয়ে বেশি ব্যয় হবে, তাই না? সেই কথাগুলো এতক্ষণ আমরা আলোচনা করছি, সেটা এখানে আবার রিপিট করে দিবা, হয়ে যাবে। আচ্ছা পরের কোশ্চেনে যাই। এখানে হচ্ছে খাদ্য শৃঙ্খলে পুষ্টি প্রভাব বর্ণনা করো। এখানে খাদ্য শৃঙ্খলে পুষ্টি প্রভাবটা কেমন হচ্ছে দেখো তো। এখানে এটা একটা শিকারী জীবী, কারণ এই দেখো এই যে হরিণ ঘাস খাচ্ছে, একে বাঘ খাচ্ছে, তাই না? সো এখানে খাদ্য শৃঙ্খলটা শিকারীজীবী খাদ্য শৃঙ্খল। গ নম্বরে লেখা এটা শিকারীজীবী খাদ্য শৃঙ্খল। এরূপ খাদ্য শৃঙ্খলের প্রথম স্তরের খাদ্য সবচেয়ে ছোট থাকে এবং পর্যায়ক্রমে খাদ্যগুলো বড় থাকে। এখানে মূল উৎস হচ্ছে সূর্য শক্তিকে ব্যয় করতেছে সবুজ উদ্ভিদকে গ্রহণ করতেছে হচ্ছে হরিণকে গ্রহণ করতেছে বাঘ। এভাবে শিকারের মাধ্যমে শিকারীজীবী খাদ্য শৃঙ্খল তৈরি হয়েছে। উদ্দীপকের এক্স এর অনুপস্থিতিতে পরিবেশ ভারসাম্য। এখানে এক্সটা কি বলতো? এখানে এক্স কিন্তু সবার ক্ষেত্রে দেখা যায়, তার মানে সবাই মারা গেলে এটার উপর কাজ করে বিয়োজক। সো বিয়োজকের ভারসাম্য কি? সবাই যখন মারা যাবে তখন বিয়োজক যদি না থাকে তখন কি হবে? মাটিতে মিশবে না, তখন কিন্তু পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। তাই উদ্দীপকের বিস্তৃতি বিদ্যমান সবুজ উদ্ভিদ হরিণ বাঘ মারা যাওয়ার পর এদের মৃতদেহগুলো বিয়োজক পচিয়ে মাটির সাথে মিশিয়ে দেয়। এদের দেহের সমস্ত জৈব এবং অজৈব উপাদান তখন মাটিতে দ্রবীভূত হয়ে যায়। আবার এই জৈব অজৈব উপাদান সবুজ উদ্ভিদের মূলের সাথে গ্রহণ করে। এগুলো ব্যবহার করে সালোক সংশ্লেষের মধ্যে শর্করা জাতীয় খাবার তৈরি করে। এভাবেই সবুজ উদ্ভিদ থেকে হরিণ এবং হরিণ থেকে বাঘ এভাবে শর্করা জাতীয় খাবার তৈরি করে থাকে বলে দিবা। এবার বলছে শৈবাল, ছোট মাছ, বড় মাছ, মানুষ, পোকামাকড়, পাখি, শিয়াল, বাঘ এ চিহ্নিত খাদ্য শৃঙ্খলে পুষ্টির প্রভাব ব্যাখ্যা করো। এখানে পুষ্টির প্রভাব ব্যাখ্যা করবা যে এখানে এ খাদ্য শৃঙ্খল একটা শিকারীজীবী, দেখেই বোঝা যাচ্ছে শিকারীজীবী খাদ্য শৃঙ্খল, তাই না? এবং এরূপ খাদ্য শৃঙ্খল প্রথম স্তরের খাদ্যটি থাকে সবচেয়ে ছোট। একই কথা বারবার, আগের কোশ্চেন যেরকম সলভ করছি ওরকমই। এর পরেরটা বলছে বি চিহ্নিত খাদ্য শৃঙ্খলটি কোনো জীবের অনুপস্থিতিতে খাদ্য শৃঙ্খলে কেমন ধরো এখানে পাখি না থাকলে কি হবে? তখন এই শিয়ালের খাবার ঘাটতি পড়বে। শিয়াল না থাকলে কি হবে? বাঘের খাবার ঘাটতি পড়বে। আবার পোকামাকড় না থাকলে পাখির খাবার ঘাটতি পড়বে। তখন বাস্তুতন্ত্রের স্বাভাবিক শৃঙ্খলা বজায় থাকবে না। এভাবে হচ্ছে এই কোশ্চেনের উত্তরটা কিন্তু এভাবে, এটা আগে একবার দিয়ে আসছে এরকম টাইপের। এরপরে কোশ্চেন হচ্ছে বলছে উদ্দীপকের 3 নং খাদ্য শৃঙ্খলটি কেন একটা অসম্পূর্ণ? 3 নম্বরটা কেন অসম্পূর্ণ তোমরাই বলো, এতক্ষণ করছি। 3 নম্বরটায় কোনো দেখো উৎপাদক নাই, এর স্টার্টিংটা উৎপাদক দিয়ে হয়নি, যার কারণে এটা একটা অসম্পূর্ণ খাদ্য শৃঙ্খল, তাই না? এখানে একটা শিকারীজীবী খাদ্য শৃঙ্খল, এখানে একটি অপরটির উপর নির্ভরশীল। খাদ্য শৃঙ্খলে প্রথমে সবুজ উদ্ভিদ উৎপাদক নেই, সেক্ষেত্রে খাদ্য শৃঙ্খলটা একটা অসম্পূর্ণ। উদ্দীপকের 1 ও 2 নং খাদ্য শৃঙ্খল দুইটির কোনটিতে শক্তির অপচয় বেশি হয়? 1 আর 2 নম্বরের মধ্যে কোনটা শক্তির অপচয় বেশি হয়? অবশ্যই 2 নম্বরে বেশি হয়। কেন? কারণ এখানে ট্রপিক লেভেল 1 2 3 4 1 2 3 4 5টা, আর এখানে মাত্র 3টা, তাই না? সো 5টা যেখানে হবে সেখানে শক্তি ক্রমান্বয়ে যখন উপরের স্তরে যাবে শক্তি কমতে থাকে, যত শক্তি স্তরে বেশি হবে তখন শক্তির অপচয় বেশি হবে। সেই কথাগুলোই আবার ব্যাখ্যা করে আমরা দিলে কিন্তু আমাদের এটা শেষ। সো এইটা ছিল আমাদের আজকে সিকিউ রিক্যাপ। হচ্ছে এতক্ষণ যেগুলো দেখলে যে আমাদের খাদ্য শৃঙ্খল ভিত্তিক যেসব এমসিকিউগুলো আছে ওইগুলোই, আর কোনটা কীভাবে খাদ্য শৃঙ্খল তৈরি করতে হয়, কোনটার ভাবে কী হবে, পরিবেশের ভারসাম্য রক্ষা হবে না হবে না, এইগুলো হচ্ছে আলোচনা। সো আজকের যা আলোচনা করলাম আশা করি বুঝতে পেরেছো। হালকা স্ট্রেনের সাথে থাকার জন্য তোমাদেরকে সকলেই ধন্যবাদ। এই ক্লাসগুলো যারা মন দিয়ে শেষ পর্যন্ত করতেছো ইনশাআল্লাহ তারা কামিয়াবি হবা। আমি আমার প্রত্যেকটা কথাগুলো ভালো করে মন দিয়ে শুনবা এবং দেখবা আমি কোনগুলো কেমন করে বলছি। আমাদের গাইডলাইন ফলো করার জন্য তোমাদেরকে ধন্যবাদ। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমি ফাহমিদ ভাইয়া, পড়াশোনা করছি সলিমুল্লাহ মেডিকেল কলেজ। আমার সাথে হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করতে পারো, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। সো ধন্যবাদ তোমাদের, আল্লাহ হাফেজ।